একটি বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে আমেরিকার পেন্টাগন থেকে একটি ফোন আসে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে। তাকে নাকি পরিষ্কার জানিয়ে দেওয়া হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সামলাতে তিনি ব্যর্থ হন, তাহলে রাষ্ট্রপুঞ্জের সামরিক বাহিনী পাঠানো হবে। বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশে আছেন, ভালো কথা, তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন, এইসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। একটু আগে ঘুম থেকে উঠেই সুসংবাদ চাপেন, যতটুকু বুঝতে পারতেছি বাতাস পরিস্থিতি, আমরাও চাই এটা গণতান্ত্রিক সরকারের হাতে আপনার এই ক্ষমতা চলুক। সেনা প্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে আজকে এবং তার পদত্যাগ আবারও চাওয়া হয়েছে। উত্তেজনা তৈরি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একের পর এক। বাংলাদেশের 11 জন প্রতিনিধি দল ভারতে আসছেন। 3রা মার্চ কলকাতায় এবার 11 জন হাই ভোল্টেজ বৈঠক করার জন্য অফিসাররা এসে পৌঁছেছেন। হঠাৎ কেনই বা এই ধরনের বৈঠকের সিদ্ধান্ত নিল বাংলাদেশের সরকার? বিবিসিকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারটিতে তিনি 9টি বিষয় নিয়ে কথা বলেছেন। আমাদের অনুসন্ধান বলছে এর মধ্যে 7টি বিষয়ে তিনি হয় ভুল তথ্য দিয়েছেন অথবা ভুল দাবি করেছেন, আর 2টি বিষয় কৌশলে এড়িয়ে গেছেন। তবে তার সরকারের ব্যর্থতার কথা তিনি স্বীকার করেছেন। এই মুহূর্তে বাংলাদেশকে যদি বাঁচাতে পারে একমাত্র সেনাবাহিনী বাঁচাতে পারে এবং জেনারেল ওয়াকারুজ্জামানই বাঁচাতে পারেন। তার হাতে বাংলাদেশ ব্যর্থ হবে নাকি এই ব্যর্থতা থেকে ইউটার্ন করে সামনের দিকে এগোবে, তার উদ্যোগেই হতে পারে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্ষমা চেয়ে পদত্যাগ করে দেশ থেকে চলে গেলেন, এমন একটা নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি সত্যি কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পদত্যাগ করছেন ক্ষমা চেয়ে? এটা সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। শুধু তাই না, সেই সাথে আরো থাকতেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আমরা পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন সেনা প্রধানকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। কয়েকদিন আগেই সেনা প্রধান ওয়াকার সাহেব মিলিটারি নিয়ে কিছু কথা বলছে, মানে আর্মির একটা ক্লিন ইমেজ আমাদের সামনে দিতে চাইছেন উনি, আমরা সেটা মেনে নিছি। কিন্তু এখন একটা নিউজ সামনে চলে আসছে, ডিজিএফআই আর্মির মধ্যেই তো এটা, তাই না? ডিজিএফআই কে চালাইতো? আসলে ডিজিএফআই চালাইতো আমাদের শেখ হাসিনা, ওনার হাতেই ছিল এটা, ওনার নির্দেশেই চলতো। এই ডিজিএফআই দিয়ে কিন্তু সবকিছু কন্ট্রোল করা হইতো। এই যে কোন সংবাদের কি হেডলাইন হবে, কোন সংবাদ কখন যাবে, এমনকি এই যে টক শো দেখতেন না, এই টক শোতে কে কে যাইতে পারবে, কে কে যাইতে পারবে না, এমনকি ব্যাংকের টাকা, এই যে এস আলম সাহেব যে টাকা নিয়ে গেছেন না, ওই যে টাকা ইসলামিক ব্যাংকে, সেখানেও তাদের হাত আছে। এর মধ্যে আমরা গত 7 মাসে এরকম অনেক নিউজ, অনেক ভিডিও দেখছি, তাই না? ওই ব্যাংকের টাকাও কন্ট্রোল করছে। এমনকি এই যে বিচারপতি সিনহা সাহেবের নামেও শুনছিলাম যে ওনাকেও ফোর্স কইরা বিদেশে পাঠায় দেওয়া হয়েছে। সবকিছুর পিছনেই ডিজিএফআই নাম শুনতাম আমরা, কিন্তু গত 7 মাসে আমরা চুপচাপ অপেক্ষা করতেছিলাম আসলে কি ওনারা খুব ক্লিন কিনা। কিন্তু ক্লিন না। এখন ডিজিএফআই ডিজি সাহেবের, সাবেক ডিজি সাহেবের বাসা থেকে 2,45,00,000 টাকা পাওয়া গেছে। 2 বাক্স ভর্তি, টিনের বাক্স, বড় বড় টিনের বাক্স ভর্তি টাকা পাওয়া গেছে। ওনার নাম সাইফুল আলম। ওনার ঘরের টাকা পাওয়া গেছে কত তারিখে? 27 তারিখে। 27 তারিখে টাকা পাওয়া গেছে। কোন মাসের? ফেব্রুয়ারি মাসের 27 তারিখে। তাহলে এই কয়দিন এই নিউজটা চাপা পড়েছিল কেন? গোপন ছিল তো। কেন গোপন ছিল? 3-4 দিন হয়ে গেল, আজকে কেন জানলাম? আমাদের দেশের পত্রিকাগুলা কি এখন স্বাধীন না? আগে তো ডিজিএফআই চালাইতো পত্রিকা, কন্ট্রোল করতে, এগুলো আমরা শুনে আসতেছিলাম। তাহলে এখন কে কন্ট্রোল করতেছে? এই নিউজটা বের হইতে 3-4 দিন লাগলো কেন? আজকে তো 2 তারিখ, তাই না? 27
28, 1, 2, 4 দিন, আজকে 4 দিন এসে আমরা 3 দিন গেল, 3 দিন পর আমরা এই নিউজটা শুনলাম। তাহলে এখন কে কন্ট্রোল করতেছে? কেউ কি কন্ট্রোল করতেছে? এগুলো প্রকাশ করা উচিত। হ্যাঁ, আমি মনে করি এগুলো প্রকাশ হওয়া উচিত। সাংবাদিক ভাইরাই পারেন একমাত্র এই দেশটাকে সঠিক পথে নিয়ে যাইতে। আপনাদের হাতেই দায়িত্ব। আপনারা যদি সঠিক কথা লেখেন, সত্যি কথা লেখেন, আর এর জন্য যদি আপনারা জীবন হুমকির মুখে পড়ে, আমরা জনগণ তো আছি আপনাদের সাথে, আমরা লড়বো ভাই, আমরা লড়বো, আপনাদের জন্য কথা বলবো। কিন্তু আপনারা সত্যি কথাটা লেখেন, এইটা অন্তত বলেন। কে কন্ট্রোল করতেছে আপনাদেরকে এখন? কেউ কি কন্ট্রোল করতেছে? কন্ট্রোল করতেছে না। তাহলে কেন লেখেন না? কেন 2-3 দিন সময় লাগে? নাকি ডিজিএফআই এর ভয় পান? আসলে হয়েছে কি জানেন, ডিজিএফআই এই নামটা শুনতেই ভয় ভয় লাগে। এই যে আমি এখন কথা বলতেছি না, ভয়ের মধ্যে দিয়ে কথা বলতেছি। এই নামটা একটা আতঙ্ক হয়ে গেছিল কেন জানি গত 15-16 বছর, যার জন্য ওই ভয় এখনো কাটতেছে না। কিন্তু উনি কি অ্যারেস্ট হয়েছেন? সাইফুল আলম, ওনার অ্যারেস্টের ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি। প্রেসের সামনে যিনি আসছিলেন, উনি এত তাড়াহুড়া কইরা কথাটা বইলা বিদায় নিছে, বুঝছেন? উনি সময় দিতে চায় নাই। যদি কোনো প্রশ্ন আসে, কেউ যদি প্রশ্ন করে কেন এত সময় লাগলো বা উনি অ্যারেস্ট হয়েছেন কিনা, কোনো সুযোগ না দিয়া উনি তাড়াহুড়া কইরা চইলা গেলেন। কেমন জানি একটা সন্দেহ সন্দেহ ভাব মনে হইতেছে, কি যেন লুকাইতে চাইতেছে ভাই। হ্যাঁ, মনে হচ্ছে না কি যেন লুকাইতে চাইতেছে। কেন লুকাবেন? সত্যটা সামনে আনেন। 53 বছর না 54 বছর হয়ে গেছে আমরা স্বাধীন হয়েছি। 54টা বছর হয়ে গেছে, দেশ অনেক উন্নতি হয়েছে। আর দেশের উন্নতি চাই না, এখন মানুষের মানসিক উন্নতি চাই, আমাদের মন মানসিকতার উন্নতি চাই। আমরা কারো গোলাম না তো, আমরা কারো গোলাম না। আমাদের যা কিছু আছে এটা নিয়ে আমরা চলতে পারবো তো, প্রমাণ হয়ে গেছে তো। এই রোজাতে দেখেন, আমরা পেঁয়াজ খাইছি না 400 টাকা, 450 টাকা রোজার সময়। এখন পেঁয়াজ কত? 40 টাকা। আলু কত? 20 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম কম, হয়তো 2-1টা জিনিস দাম কমে নাই, কিন্তু কন্ট্রোল তো করতে পারছে। এই রোজা আসলে কি অবস্থা দাঁড়াইতো বাজারের, আপনারা দেখছেন না ভাই? এখন কি সেই অবস্থাটা আছে? না। তার মানে কি আমাদের কাজ হচ্ছে, কিন্তু দেশে কাজ হচ্ছে, হয়তো আমরা সেটা নিয়ে আলোচনা করি না। আমরা কৃপণ হয়ে গেছি, মন মানসিকতা আমাদের এত কৃপণ হয়ে গেছে যে আমরা কিছুটা সময় দিতে চাই না এই বর্তমান সরকারের। একটু সময় দিলে কি হয়? সবাই আইসা এখন হুমকি ধামকি। এই মার্চের মধ্যে যদি রোড ম্যাপ না দেয়, তাহলে কিন্তু আবার ঈদের পরে আন্দোলন। হ্যাঁ, ঈদের পরে আন্দোলন হইতে পারে। কি রোড ম্যাপ দিবে? সরকার তো জানাই দিছে, টোটাল রোড ম্যাপ তো দিয়ে দিছে ভাই। আর কিভাবে দিবে? ওই একই জায়গায় একই পেঁচাল, শুনতে ভালো লাগে না। পেঁচাল যদি পারতে হয়, দেশের এই অরাজকতা নিয়ে পেঁচাল পারেন। এই যে উনার বাসায় 2,45,00,000 টাকা পাওয়া গেল, এইটা যদি 7 মাস আগে হানা দিত বা এই দুদক যেতে পারতো, যে দুদক এখন সাহস পেয়ে গেছে, 7 মাস সময় লাগছে তো তাদের যাইতে এখানে। এটা যদি আগে যাইতো, এখানে আরো অনেক পাওয়া যাইত। এরকম অনেক টাকা অনেকের ঘরে ঘরে আছে। এই সরকারের উচিত ছিল কি জানেন? এই 1000 টাকার নোট, 500 টাকার নোটগুলো না বাতিল কইরা দেওয়া। অন্তত 1000 টাকার নোটটা যদি বাতিল কইরা নতুন টাকা নিয়ে আসতো, তাইলে কিন্তু অন্য ফলাফল দাঁড়াইতো। দেখতেন রাস্তাঘাটে ড্রেনে টাকা ফালাই দিত, ভয়ে টাকা ফালাই দিত। হ্যাঁ, এই যে দেখেন 2,45,00,000 টাকা, এটা যদি ব্যান করে দিত, এই টাকা নিশ্চিত করে দিত, এই টাকা ঘরে রাখতো না, কোথাও না কোথাও ফালাই দিত। এভাবে রাস্তাঘাটে টাকা ছড়ায় ছিটায় থাকতো। কেন যে করে না আমি জানি না। অনেক কিছুই করে নাই, অনেক কিছুই করে নাই, করার সুযোগও পাচ্ছে না। কিভাবে পাবে বলেন? এত চাপের মুখে গত 7 মাসে না হলে সরকারকে সরাইবার জন্য 50টা ষড়যন্ত্র হয়ে গেছে ভিতরে ভিতরে, বড় ধরনের ষড়যন্ত্র।
কি করবে বলেন? কিছুই করার নাই, মেনে নিতে হবে। পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে। আমাদের রাজনীতিবিদদের হাতে আমরা বন্দী, তারা মোগল, আমরা প্রজা, তাদের হাতে আমরা বন্দী। তারা যা বলবে তাই শুনতে হবে। দেশের আসল জনগণ যারা, তাদের কথা কেউ শুনতেছে না, কেউ শুনতেছে না তাদের কথা। সবাই যার যার দলের কথা চিন্তা করতেছে, দেশের কথা কেউ চিন্তা করতেছে না। কিন্তু সময় সামনে কিন্তু খারাপ, হ্যাঁ, খারাপের লক্ষণ, এটা মাথায় রাখেন। সামনে খারাপ সময় আসতে যাচ্ছে, কারণ এখনো কিন্তু সব কিছু ক্লিয়ার না, সব রাগ ঢাক চলতেছে, গোপনীয়তা চলতেছে, সবাই সবাইকে বাঁচাইবার চেষ্টা করতেছে। এর মধ্যে কি হবে জানেন? সবাই বেঁচে যাবে, ফেসে গেলাম আমরা আম পাবলিক। সেকেন্ড যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, আমার ধারণা এখানেও সেনাপ্রধান হয়তো বুঝাতে চেয়েছেন যে রাজনৈতিক দলগুলি আছে মেইনস্ট্রিম, তারা যাতে সবাই পার্টিসিপেট করে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আওয়ামী লীগকে এখন কিভাবে ডিল করবেন? তো বিডিআর এর তো ওখানে একটা অলরেডি তদন্ত হচ্ছে। এর আগে হাসিনার আমলের যে তদন্ত হয়েছে সেই তদন্ত নিয়ে অনেক কথাবার্তা আছে, এবং সেটা যে ভালো তদন্ত হয় নাই এটা আমরা সবাই জানি। তো এখন মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব, উনি অত্যন্ত চৌকস একজন আর্মি অফিসার, আমরা তাকে চিনি, খুবই সাহসী মানুষ। তাকে প্রদান করে যে তদন্ত কমিটি হয়েছে, ওনারা তদন্ত করে রিপোর্ট দিবেন। তো কাজেই এটা নিয়ে আমার মনে হয় না, এখানে আমি মাননীয় সেনাপ্রধানের একটু দৃষ্টি আকর্ষণ করব যে এটা নিয়ে বোধহয় তার বক্তব্য এভাবে বলা ঠিক হয় নাই। তিনি হয়তো মিন করছেন যে বিডিআর এর যে ম্যাসাকার হয়েছে, এখানে ভিকটিম আসলে আর্মিরা হয়েছে, আর্মি অফিসার রয়েছে, এইটা হয়তো তিনি মিন করছেন যে এখানে আর্মি অফিসাররা এই ম্যাসাকার করে নাই, আর্মি অফিসাররা বরং ভিকটিম হয়েছে। কিন্তু সাথে সাথে এটা যদি বলতো তাহলে হয়তো একটা যে কনফিউশন জনগণের মধ্যে হয়েছে, এই কনফিউশন না, সেটা হচ্ছে যে এর বাইরেও, বিডিআর এর বাইরেও কোন শক্তি, দেশি বা বিদেশি, রাজনৈতিক বা অরাজনৈতিক শক্তি জড়িত থাকতে পারে। কাজী এই রকমের একটা যদি বক্তব্য উনি দিতেন তাহলে এই কনফিউশনটা তৈরি হতো না, এবং মানুষের মধ্যে ব্যাপকভাবে এই ধারণা আছে যে এটা শুধু বিডিআর একা করে নাই, বিডিআর কে ইউজ করা হয়েছে, ওই সকল ডাল ভাত, ওইটাকে বিডিআর এর মধ্যে একটা অসন্তোষ ছিল, সেটাকে ইউজ করা হয়েছে। স্টিল অ্যাগেইন আমি বলছি যে জেনারেল ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে যে তদন্ত কমিটি হয়েছে, আমরা হোপফুল যে একটা যথাযথ তদন্ত আমরা পাবো, কি ঘটছে, কারা ঘটিয়েছে এবং কিভাবে তারা পালিয়ে গেছে সেই সম্পর্কে আমরা পাবো, এবং এরপরে আমরা বুঝতে পারবো। আর সেকেন্ড যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, আমার ধারণা এখানেও সেনাপ্রধান হয়তো বুঝাতে চেয়েছেন যে রাজনৈতিক দলগুলি আছে মেইনস্ট্রিম, তারা যাতে সবাই পার্টিসিপেট করে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আওয়ামী লীগকে এখন কিভাবে ডিল করবেন? কারণ আওয়ামী লীগের নেতারা গণহত্যা করেছে ব্যক্তিগতভাবে, মন্ত্রী হিসেবে, এমপি হিসেবে। এট দ্য সেম টাইম আওয়ামী লীগ পার্টি হিসেবেও কিন্তু দায় এড়াতে পারেন, পার্টি হিসেবে আওয়ামী লীগ এই গণহত্যার সাথে জড়িত ছিল। কাজী যাদের ব্যাপারে স্পষ্ট প্রমাণ আছে, অভিযোগ আছে, তাদেরকে দায় মুক্তি দেয়া যাবে না। এবং এই কারণে অন্তত এখন এই সময়, অন্তত আগামী 30 বছরে অ্যাজ এ পার্টি আওয়ামী লীগের কে উচিত হবে না কোনোভাবেই যে এইখানে এই নির্বাচনে প্রতিযোগিতা করা। এবং এই জন্য আমি এর আগেও আপনার টকশোতে বলেছিলাম, উচিত ছিল সাউথ আফ্রিকার মতো একটি ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করা। তার কারণ হচ্ছে আওয়ামী লীগের মধ্যেও একটা বড় অংশ আছে শুধু সাপোর্টার, তারা কোনো অন্যায় করে না, জাস্ট ভোট দেয়। এখন আপনি এদেরকে কি হয়রানি করবেন, এদের বিরুদ্ধে মামলা দিবেন? এটা তো অন্যায় হবে। যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে, যারা মানুষ হত্যা করেছে, যারা আর্সন করেছে, যারা আয়নাগর তৈরি করেছে, আয়নাগর তৈরিতে সহযোগিতা করেছে, তাদেরকে আইনি প্রক্রিয়া এনে তাদের বিচার করতে হবে। এবং আমি আপনাকে সর্বশেষ জোর দিয়ে বলি সাগর ভাই, আপনি যত কিছুই বলেন না কেন, যে বিচারের কথা বলা হচ্ছে, এই বিচার যদি আপনি করতে না পারে আজকে গভর্নমেন্ট, সেটা সেনাপ্রধান হোক, সেনাপ্রধানের সহযোগিতাও সেখানে থাকবে,
আর এই সরকারের হোক, তারা যদি বিচার করতে না পারে আগে এই গণহত্যার বিচার, মোটা দাগে আয়নাগর, গুম, খুন, ব্যক্তিগতভাবে হত্যাকাণ্ড বাদ দিলেও 3টি গণহত্যা আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে। একটা হচ্ছে বিডিআর ম্যাসাকার করেছে, শাপলা চত্বরে হত্যা করেছে, হত্যাকাণ্ড করেছে। আর থার্ড, জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যা করেছে। এই হত্যার বিচার হতে হবে। এই বিচার যদি করতে না পারে এবং সেটার যদি অগ্রগতি না হয়, সেটা যদি দৃশ্যমান না হয়, তাহলে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হবে, ক্ষোভ থাকবে। আপনি যত গুড গভর্নেন্স করেন আর যাই করেন না কেন, মানুষ এখনো কিন্তু এইটা ভুলে নাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। কাজে আমরা চাই ভবিষ্যতে যাতে এরকমের কোন স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে না পারে, ভবিষ্যতে কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে না পারে, কোন রাজনৈতিক দল অথবা কোন ব্যক্তি এরকমের যাতে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে। আমরা চাই একটা লিবারেল ডেমোক্রেটিক স্টেট, ইনক্লুসিভ স্টেট, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ নাগরিক অধিকার ভোগ করবে। সংবিধান প্রদত্ত যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটা তারা ভোগ করতে পারবে। এই জন্যই বলা হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা। কারণ আমরা যদি আবার ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ানে ফিরে যাই, যে আগে আওয়ামী লীগ ছিল, কালকে আবার XYZ আসবে, তারা আওয়ামী লীগের মতো আচরণ করবে, এটা আমরা প্রত্যাশা করি না। এই জন্য গভর্নমেন্টকে এই দিকে নজর দিতে হবে। এটা যদি সম্ভব না হয়, আবার যদি সেই আবার আগের মতো আমরা আগের জায়গায় চলে যাই, এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। কাজে আমার শেষ কথা হচ্ছে, আমরা চাই বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এবং যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি আছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি, তারপর পাবলিক সার্ভিস কমিশন, এরপর অন্যান্য যে ইনস্টিটিউশন গুলি আছে, পার্লামেন্ট, তারা যথাযথভাবে রোল প্লে করবে। যেমন সম্ভবত পাটোয়ারি মহোদয় উনি বলেছিলেন যে ইনস্টিটিউশন যদি শক্তিশালী না হয়, আপনি যত কথা বলেন কাজ হবে না। ইনস্টিটিউশনকে শক্তিশালী করতে হবে, ইনস্টিটিউশনালাইজেশন করতে হবে। ব্যক্তি আসবে, ব্যক্তি যাবে, কিন্তু ইনস্টিটিউশন সাস্টেইন করবে। আর যদি ইনস্টিটিউশন সাস্টেইন করে, ইনস্টিটিউশন যদি শক্তিশালী হয়, তাহলে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে না। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক রাষ্ট্রের বাইরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া আমাদের এই সমস্যার সমাধান সম্ভব নয়, ইন্টারনালি নয় এবং এক্সটার্নালি। অন্য কোন রাষ্ট্র, এবং বিশেষ করে আমরা ভালোভাবে জানি আমাদের থ্রেট কারা, তাদের থ্রেটকে যদি আমাদেরকে জেপার্ডাইজ করে দিতে হয়, থ্রট করতে হয়, তাহলে অবশ্যই আমাদের ইন্টারনাল ডেমোক্রেসিকে শক্তিশালী করতে হবে এবং জনগণের মধ্যে ঐক্য আনয়ন করতে হবে। আমি পলিটিক্যাল পার্টির উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা একে অপরের সমালোচনা করেন, নিন্দা করেন, ভোটের জন্য আপনারা মোবিলাইজ করেন, পিপলের কাছে যান, কিন্তু কোন অবস্থাতেই এমন কোন আচরণ করবেন না যা দেশ এবং জাতির স্বার্থের বিরুদ্ধে যায়। যদি সেটা যায়, তাহলে আওয়ামী লীগকে যেভাবে আস্থা করে নিক্ষেপ করেছে এই ছাত্র জনতা জুলাই আগস্টে, ঠিক আপনি যেই হন না কেন, আপনার যদি আজকে 90% এমনকি 95% ভোটও থাকে, জনগণের চেঞ্জ হতে কিন্তু 1 মিনিটের সময় লাগবে না, ওটা 5%-এ কিন্তু চলে আসবে। কাজে রাজনৈতিক দলগুলিকে, পলিটিক্যাল প্র্যাকটিশনার্স, পলিটিশিয়ানস যারা আছেন, তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি সেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে না পারেন, you will have to pay the price. আমরা চাই না আর কোনো প্রাইস দিতে। আপনাকে অনেক ধন্যবাদ। একদম পুরোপুরি আপনি পুরো বিষয়টাকেই তুলে ধরেছেন, অতীত, বর্তমান আর ভবিষ্যতে কি হতে পারে ভুল হলে সেটিকেও আপনি তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আপনারা একমত কিনা জনাব অধ্যাপক এমডি নজরুল ইসলামের সাথে আপনাদের মতামত জানাবেন। আর কাল রাত 9:30 দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো। জিলুর ভাই কিছু একটা বলতে চেয়েছিলেন মনে হয়। আমি বলতে চেয়েছিলাম, 1 মিনিট। পাটোয়ারি সাহেব যেটা বলতে চাচ্ছিলেন যে গোয়েন্দার ব্যর্থতা ছিল বিডিআর ঘটনায়, সেটা স্বীকার করেন না কেন? আমি শুধু বলি যে ওনার কাছে হয়তো একটু তথ্যের ঘাটতি আছে কিনা। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, উনি সেনাবাহিনী থেকে যে তদন্ত
আদালত গঠন করা হয়েছিল সেটার হেড ছিলেন। তিনি বলেছেন যে আমি সাক্ষ্য যাদের নিতে চাই তারা অনেকে জেলে, আর বাইরে যাদের নাম আসছে যেমন নানকের কথা, তাপসের কথা, আজমের কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, উনি বলেছেন যে তাদের সহযোগিতা আমি পেলাম না, সরকারের সহযোগিতা পেলাম না সেনাপ্রধানের কাছে, এই বলে ওনার রিপোর্ট জমা দিলেন। এটা কি বড় প্রতিবাদ নয়? ওই সময় এত বড় একটা স্বৈরাজ শাসকের বিরুদ্ধে এইটুক পর্যন্ত যাওয়া, এটা কি বড় প্রতিবাদ নয়? আর একটা কথা বলি, ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার, ওনাকে যখন আয়না ঘরে নিয়ে যায় প্রতিবাদ হয়েছে, হয়তো পাটোয়ারি সাহেবের নলেজে নাই, হয়তো ওইভাবে হয়নি। খান মেজর খান মোহাম্মদ ফেরদাউস বীর মুক্তিযোদ্ধা, উনার টাইম লাইনে গেলে এখন পাবেন, উনি বিনয়ের সাথে বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আজমিকে, ব্রিগেডিয়ার আজমিকে আপনি ছেড়ে দেন, ও বড় ভালো অফিসার, ও দেশের জন্য ক্ষতিকর কিছু না। ও একটা স্কুল খুলেছিল সেটাও বন্ধ করে দিয়েছেন। ওর আমাকে একটু বলে, আমাকে 1 মিনিট একটু বলতে দিয়ে না যাবে। ওকে ছাড়ার জন্য আমি বিনয়ের সাথে আপনার কাছে অনুরোধ করি। আর পাটোয়ারি ভাই বিজ্ঞ মানুষ, উনি বুঝবেন যে এরকম আমাদের যে ছোট্ট একটা চাকরি, মনের ভিতরে প্রতিবাদ থাকলেও অনেক সময় আমাদের বাল বাচ্চা পরিবারের কথা চিন্তা করে আমরা সবসময় বলতে পারি না, এটা সত্য কথা, মেনে নিতে। তবে গোয়েন্দা ফেইলিওর ছিল সেটা তো বলা হয়েছে, আর এখানে বিডিআর এর সৈনিকরা হত্যা করেছে ওইটাই উনি বোঝাতে চেয়েছে। আর যদি সেনা প্রধানের কথায় কেউ আহত হয়, একটা কথাই উনি শেষে বলেছেন নুরুল সাহেব, সেটা উনি হয়তো ব্যাখ্যা করে বোঝাতে পারেন যে বিষয়টা এইভাবে না। আর আমাদের যারা জেনারেল, উনি বলছেন যে এই জায়গায় আয়নাঘর হয়েছে, এটা কি কেউ জানতো না? যারা জানতো তারা নিশ্চয়ই ওই স্বৈরাচারের সাথে হাত মিলানো ছিল। প্রকৃত অর্থে দেখেন, আমার একটা টক শো আছে, দেখেন 33 জন দুর্নীতিবাজ জেনারেল আমি বলেছি যে তাদেরকে আটক করুন, তাদের বাড়ি তল্লাশি চালান, বস্তা ভরা টাকা পাওয়া যায় কিনা। এত নান্দনিক বিল্ডিং কোন থেকে করে, কোথায় এত টাকা পায়, কয় টাকার বেতন? আমরা তো কেউ জমিদারের ছেলে এই সার্ভিস আসে না, আমি সবসময় বলে আসছি, সবসময় দুর্নীতির বিরুদ্ধে। ধন্যবাদ একেএম পাটোয়ারি। আচ্ছা, আমি প্রথমত বললাম যে আমি জাহাঙ্গীর সাহেবের তদন্ত ব্যাপারে কথা বলি, আমি বলছি যে এইটা তো সরকারকে অবহিত করার গোয়েন্দা সংস্থার দায়িত্ব ছিল, করে না এটা। তারপরে এই যে আমাদের অনেকেই জানে না ডিজিএফআই আর্মির না, ওরা জানি, আমরা জানি, শুনে না, এরাই হচ্ছে শুরু করে, জানি না এটা বলাটা আপনার ভুল, আমরা জানি না। শুনেন, ওটা ডাইরেক্ট রাষ্ট্রপতির আন্ডারে, প্রধানমন্ত্রী, ডিফেন্স মিনিস্টারের আন্ডারে না, ডিফেন্স মিনিস্টারের আন্ডারে। আমরা জানি না যে এটা বলেন না, আমরা জানি এটা ডাইরেক্ট ডিফেন্স মিনিস্টারের আন্ডারে। জানি হোক না, সাধারণ মানুষ মনে করে এটা সবাই জানে, সবাই মনে করে জানে না, এটা ডাইরেক্ট ডিফেন্স মিনিস্টারের আন্ডারে, অর্থাৎ প্রধানমন্ত্রীর আন্ডারে। যাবেন না, কাকে ডিজিএফআই তুলে নিয়ে। আচ্ছা, আমি একটা কথা বলি, আচ্ছা, তো সেটা তো ডিফেন্স মিনিস্টারের আন্ডারে, ডিফেন্স মিনিস্টার তো প্রধানমন্ত্রী থাকে, কিন্তু আমার বক্তব্য হলো ডিজিএফআই তো প্রত্যেকের চার্টার অফ ডিউটি আছে। এই মিরপুরের ওসি তো আর্মির, মানে এটা আর্মির তত্ত্বাবধানে নয়, এটা না, কিন্তু অফিসারগুলো তো আর্মি থেকে আসে। শুনেন, আমি একটা কথা বলি, না, আমি একটা কথা বলি আপনাকে, একটা শুনেন। কারণ এইগুলি আর্মি অফিসাররাই ওখানে যায়, ডিপোর্টেশনে যায় ওখানে, ওরা তো আলাদা কোনো জগৎ থেকে আসে না। আর্মির একই ট্রেনিং করে, একই এসএসবি কইরা ওখানে তারা পোস্টিং পায়। যারা সরকারকে বেশি দালালি করে আর্মি থেকে তো আছে, আর্মি তাহলে বেসিক আর্মি যে বেসিক ট্রেনিংটা নেই, এটা কি জনগণের ট্যাক্সের টাকা? আর্মির সেনাপ্রধান নিয়ন্ত্রণ এক জিনিস, আমি নিয়ন্ত্রণের কথা বলতেছি, নিয়ন্ত্রণ আমার আপনারও নিয়ন্ত্রণে না,
আমরা কিন্তু সমালোচনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতেছি, কিন্তু আর্মির নিয়ন্ত্রণে না থাকুক আর্মি তো ভূমিকা রাখতে হবে যে তারা বর্ন অফিসার গুলো ওখান থেকে তো আসে, তাহলে তারা কি ইথিক্স গেল? আর্মির একটা কন্ট্রিবিউশন আছে, তাদের একটা দায়িত্ব আছে। তাদের অফিসার তো তারা তো সারা বছরে ছিল আর্মিতে, এখন ডিপোর্টেশনে কয়েকদিন আছে, এটা তারা চরিত্র পরিবর্তন হচ্ছে, তাদের ইথিক্স মানতেছে না, সরকারের কোন রুলস রেগুলেশন মানছে, এটা কি? যে পিআই এর প্রধান একজন জেনারেল বসাচ্ছেন, জেনারেল তৈরি করা হয় যুদ্ধের জন্য, পিআই এর প্রধান কেন হবে? এই জন্য কিন্তু ওনার অনেক খেসারত দিতে হবে। আমরা এই বিতর্ক আসলে শেষ হবে না। খুবই চমৎকার বলেছেন। অবশ্যই আমরা প্রশ্ন এবং উত্তর। রাহুল দ্রাবিড় আছে না, ভারতের টেস্ট প্লেয়ার ছিল, পরে ক্যাপ্টেন ছিল রাহুল দ্রাবিড়, সবাই চিনেন। একে বলা হয় ঠান্ডা মাথার খেলোয়াড়, মানে ক্রিজে নামবে টুক 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 করে সারাদিন খেলবে, সকালের নামবে ইনিংস শেষ করে মাঠ থেকে উঠবে, ডিপেন্ডেবল বলে তারা। কিন্তু আমি ওরা বলি ঠান্ডা মাথার খেলোয়াড়। ঠিক আছে, ঠান্ডা মাথার খেলোয়াড় আছে আমাদের দেশে, যার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, ঠান্ডা মাথার খেলোয়াড়। আজকে ওনার একটা ইন্টারভিউ ছিল, আপনারা অনেক লোক দেখছেন, আমি বিবিসির সেই চ্যানেলে গিয়ে দেখলাম, প্রচুর ভিউ হয়েছে, এবং অন্যান্য চ্যানেলে নিউজ আছে, অন্যান্য চ্যানেলেও অনেক ভিউজ হয়েছে, যারা এই খবর নিয়ে অ্যানালাইসিস করছে, ইন্টারভিউ নিয়ে অনেক। আমার মনে হয় বাংলাদেশে কোনো মানুষ নাই, মানে যারা এগুলো খোঁজ খবর রাখেন, তারা এখন পর্যন্ত দেখেন নাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিবিসি বাংলার মিস্টার মীর সাব্বিরের একটা ইন্টারভিউ। যারা প্রফেসর ইউনুসকে দেখতে পারেন না, যে সমস্ত ইউটিউবাররা, মানে তথাকথিত সাংবাদিক প্লাস ইউটিউবাররা দেখতে পারে না, তারা খুব মনের মাধুরী দিয়ে তারা বহুত গালাগালি করছে। গালাগালি ইন দ্যাট সেন্স বহুত নেগেটিভ কথা বলছে, উনি কানা, উনি চোখে দেখে না, উনি কানে শুনে না, উনি কেন এই জায়গায় আছে, ওনার মতো অযোগ্য লোক থাকার না দরকারটা কি, ওনার ইস্তফা দেয় না কেন, উনি দেশ চালাইতে পারবে না, উনি কোনো খবর রাখেন না, উনি মিথ্যা কথা বলছে, মন ভরে বলছে, মনের মাধুরী দিয়া বলছে। রে ভাই, বলবই তো, এখন তো আর কোনো বাধা নাই। আমি সেই সমস্ত ভাইজানগুলো জিজ্ঞেস করি, ভাই আগে কোনোদিন বলতে পারছেন? হ্যাঁ, আগে কোনোদিন সরকার প্রধান নিলে এই ধরনের কথা বলতে পারছেন? পারেন নাই, পারছেন এইবার মনের মাধুরী দিয়া বইলা যান। প্রফেসর ইউনুস কিছু বলবে না, কারণ প্রফেসর ইউনুস জানে যে এই সমস্ত ইউটিউবাররা চিল্লাই আমার কিছু করতে পারবে না, কারণ জনগণ আমার সাথে আছে। আপনি যদি এই মুহূর্তে জরিপ করেন, বাংলাদেশ সমস্ত জনগণের কাছে যে জিজ্ঞাসা করেন, তোমরা কি প্রফেসর ইউনুসকে চাও উনি সংস্কার করুক, উনি বিচার করুক, তারপর ইলেকশন দিক, সমস্ত মানুষজন বলবে প্রফেসর ইউনুস আরও কিছুদিন থাকুক। কিন্তু এই সাংবাদিক ভাইরা ওনার কোনো ভালো কাজ পায় না, ওনারা খুঁজেই পায় না উনি কোন ভালো কাজটা করছে। বলতেই পারে, বাংলায় একটা কথা আছে না, যারে দেখতে জানি তার চলন বাঁকা। তো প্রফেসর ইউনুসের আজকের ইন্টারভিউয়ে যে দুইটা বিষয় নিয়ে তারা বেশি আলোকপাত করছে, সেই দুইটা বিষয় হলো, নাম্বার 1, উনি বলছেন আইন শৃঙ্খলা খুব ভালো আছে। এটা স্যার খুব একটা ঠিক মতো উত্তরটা দেন, উনি আসলে এড়ায় গেছেন। উনি আসলে বুঝাইতে চাইছেন আগের চেয়ে ভালো। আগে বলতে উনি গত বছরের কথা বলেন নাই, বা আগের সরকারের কথা বলেন নাই, উনি বলছে 5ই আগস্টের পর থেকে। এটা ক্লিয়ার করা উচিত ছিল স্যারের, যে আমি যখন আসছি তখন যেরকম খারাপ ছিল এখন তার চেয়ে বেটার। তারপর ওনাকে প্রশ্ন করা হয়েছে যে এত খুন খারাপই হচ্ছে, বলে ভাই পুলিশ তো চেষ্টা করতেছে, আর পুলিশটা ততদিন ইনঅ্যাক্টিভ ছিল। এটা তো সত্যি কথা, আপনারা জানি রে ভাই, পুলিশ তো আর পুলিশ ছিল না, পুলিশ ছিল সুইডেনের পুলিশের মতো। সুইডেনের পুলিশ মানে কি জানেন? আপনি যদি রাস্তাটা যান, 8-10টা ইয়াং পোলাপান দাঁড়ায় রয়েছে, পুলিশ ওদিকে তাকাই না, পুলিশের দিকে তাকাই না, অন্যদিকে তাকাইয়া চলে যায়। কারণ জানে ওদের দিকে তাকাইলে ওরা জিজ্ঞাসা করবে, কী দেখো, কী দেখার আছে? যে পর্যন্ত কোনো মানুষ ক্রাইম না করবে সেই পর্যন্ত তো পুলিশের কিছু করার নাই। পুলিশ বরং জনগণকে ভয় পায়, এই দেশে রেসপেক্টও করে। হ্যাঁ, যদি আবার আপনি অপরাধ করেন,
আপনি পুলিশকে ভয় পাবেন। তো বাংলাদেশের পুলিশের অবস্থা হয়ে গেছিল এরকম, জনগণ দেখলে ভয় পাইতো। এইটাই সব বোঝাইতে চাইছে। দ্বিতীয় যে কথাটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে সেটা হইল ভারতের সাথে সম্পর্ক কেমন। উনি স্পষ্টত বলছেন ভালো, এটা তো আমরা বিশ্বাস করলাম না। আমরা নিজেরাও জানি ভারতের সাথে সম্পর্ক খুব একটা ভালো না। যদি ভালোই থাকতো তাহলে ওই ভিসা সংক্রান্ত জটিলতাটাও কমতো। এই দুইটা কথা ছাড়া বাকি যে কথাগুলো উনি বলছেন প্রতিটা কথার মধ্যে মাহাত্ম্য আছে। ভাই এমনভাবে উত্তর দিছে মনে ইংরেজিতে কথা কইতেছে, বুঝলেন না? মানে ইংরেজির কিছু শব্দ আছে যে শব্দগুলার একই শব্দের অনেকগুলো মানে বুঝায়। যেমন ওনাকে যখন জিজ্ঞাসা করা হইল যে ডিসেম্বরে কি নির্বাচন হবে, উনি বললেন মেবি। মেবির বাংলা মানে কি? হইতেও পারে, নাও হইতে পারে। মেবির বাংলা মানে কি? সম্ভবত। মানে এমন করে উনি কথার উত্তরগুলো দিছেন যে পরবর্তী কোনো প্রশ্ন এই সাংবাদিক যেন তাকে পাল্টাপাল্টিভাবে না করতে পারে। প্রতিটা প্রশ্নে সে নিয়ে খায়া ফেলাইছে এবং পরবর্তী প্রশ্নের কোনো উত্তর দেওয়ার সুযোগ দেয় নাই। কিন্তু প্রতিবারই সে একটা কথা স্বীকার করছে যে আমি এটা পারি নাই, আমি এটা করতে পারি নাই, আমি ব্যর্থতা স্বীকার করছি। এইটাই কয়জন বলেন বন্ধুরা? কোনো সরকারের কাছে শুনছেন কোনো দিন আমরা এটা পারি নাই, সরি আমরা ব্যর্থ হয়েছি? কারণ উনি কিন্তু বারবারই বলতেছে আমি কোনো রকেট সায়েন্স শিখা আমি এখানে বসি নাই, আমি এই রাষ্ট্র চালানোর ব্যাপারে কিছুই জানি না, আমাকে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করতেছি, যতটুকু পারতেছি করতেছি। এই সরল উক্তিটাও মানুষের ভালোভাবে গ্রহণ করা উচিত ছিল। এই যে ভাই যারা মন্তব্য করতেছেন এতগুলা কথার মধ্যে, এতক্ষণে ইন্টারভিউর মধ্যে প্রফেসর ইউনূসরে প্রশংসা করার মতো ছিল না? ছিল তো। আর আমি আপনি প্রশংসা না করলেও কিছু চাইব না, প্রশংসা করতেছে সারা পৃথিবী। দেখেন বন্ধুরা, 13 তারিখে অ্যান্থনিও গুতেরেস আসতেছে, মানে জাতিসংঘের মহাসচিব। আমি জানি না, আমি যদি ভুল না বলে থাকি, আমার জানা অবস্থায় 2-4 দশকে বাংলাদেশে কোনো জাতিসংঘের মহাসচিব আসেন নাই। উনি আসতেছেন কেন? সম্পর্কের জন্য আসতেছেন। ইউনূসের সাথে তার একটা সম্পর্ক আছে এবং উনি বাংলাদেশ ব্যাপারে হি ইজ নোটিসড। এই যে আসবে, রোহিঙ্গাদের দেখতে যাবে, এই বিচারের কথা আলোচনা হবে, রাষ্ট্রপ্রধানের সাথে মানে সরকার প্রধানের সাথে, প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনার সাথে মিটিং করবেন, কিছু স্টুডেন্টদের সাথে মিটিং করবেন। এই আসার মানেটা কি? এই আসার মানেটা কিন্তু অনেক তাৎপর্য। আপনারা মার্ক করে দেখছেন কিছুদিন আগে সেনাপ্রধান ভাষণ দেওয়ার পর জাতিসংঘ থেকে কিন্তু একটা বিবৃতি আসছিল, অনেকেই শুনছেন বা অনেকেই শুনেন নাই, যে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘে যে অবদান রেখেছে তার জন্য জাতিসংঘ অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। বাংলাদেশের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করছে। সেটা কবে? সেনাপ্রধানের ভাষণের পরেই। ইউনূস সাহেবকে যখন জিজ্ঞাসা করলো সেনা প্রধানের সাথে সম্পর্ক কেমন, বলল অবভিয়াসলি খুব ভালো সম্পর্ক। এগুলো হিসাব মিলায়েন ভাই, এগুলো হিসাব মিলায়েন, এগুলো হিসাব মিলিয়ে বুঝবেন ইউনূস কোন পর্যায়ে আছে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে বিদেশের সাথে আপনার সম্পর্ক কেমন, উনি স্পষ্টত বলল সবার সাথে আমার সম্পর্ক ভালো। এবং এইটা তো সত্যি কথা। পৃথিবীর এমন কোনো দেশ আছে এখন পর্যন্ত বলছে যে ইউনূস এই সরকারকে আমরা সমর্থন দিই না? নাই, সবাই তাকে সমর্থন দিছে। ভারত সরকারও তাকে সমর্থন দিয়েছে। কই একটা সরকারও তো বললো না যে না ইউনূস খারাপ কাজ করতেছে, ইউনূসকে হটাও, ইউনূসের কাজে আমরা সন্তুষ্ট না। না, কারণ বিশ্বের অন্যান্য রাষ্ট্রের যে রাষ্ট্রদূতরা দেশে আছেন তারা কিন্তু বাংলাদেশে আছেন, ঢাকা শহরে আছেন, তারাও কিন্তু খোঁজ খবর রাখে যে মানুষ ইউনূসকে কতটুকু চাচ্ছে, সাধারণ জনগণের কি আশা তার উপরে, সাধারণ জনগণ কি তাকে ভরসা করছে? করছে বিধায় উনি আছে। তবে আমার যা মনে হয়
ডিসেম্বরে উনি ইলেকশন দিতে পারবে না বা দিবে না, কারণ এই অ্যান্টনিও গুতারেস আসার পর সংস্কার, তারপরে সে বিচার ইত্যাদি ইত্যাদি নিয়ে আবার একটা ঘাপলা লাগবে। ঘাপলা বলতে আবার একটা নতুন সমস্যা বা নতুন পরিবেশ পরিস্থিতি হবে, যখন বিরোধী দলের যারা আছেন, মানে সরকারের বাইরে যে সমস্ত দলগুলো আছেন, তারাও এমন কোনো প্রেশার দিতে পারবে না পরিবেশ পরিস্থিতির জন্য। কারণ তাকে কোনো দলকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি বিচার চান না, সংস্কার চান না, কেউ কি বলবে না চাই না? হ্যাঁ, অনেক দলই বলছেন, বিএনপি সহ অনেকেই বলছেন যে আপনারা কোনো রকম সংস্কারটা করে আপনারা বাকিটা রেখে দেন পরবর্তী সরকারের জন্য। এইটাও গুড প্রপোজাল, কিন্তু কোনো কিছুতে এগোচ্ছেন। ওনার কথায় স্পষ্ট তো বিদ্যমান, উনি যে সংস্কারের জন্য কমিটি গঠন করছেন, তারাও কোনো রকম এখন পর্যন্ত অ্যান্সার দিতে পারে নাই, মানে রিপোর্ট দিতে পারে নাই, সময় নিচ্ছে। যদি উনি বলছেন যে ওনাদের দোষ দিয়ে লাভ নাই, এটা একটা কঠিন কাজ। তো এই যে সংস্কারের রিপোর্ট, নির্বাচন কমিশনের রিপোর্ট, তারপরে বিচারের রিপোর্ট, এইগুলা নিয়ে একটা জগা খিচুড়ি লাইগা গেলে কোনো দলই কি চাইব যে সরকারের বিরুদ্ধে যাইয়া রাস্তায় নাইমা মিছিল করে বলবো না ইউনুস যাও, আমরা ইলেকশন চাই? এই পরিস্থিতি এই মুহূর্তে আসবে না। ইউনুস ঠান্ডা মাথার খেলোয়াড়, উনি এমন সব ঘটনা ঘটাইবেন, একবারও দেখছেন কথার মধ্যে কোনো তার রাগ আছে বা কোনো চেহারার মধ্যে কোনো রকম মানে বিরক্তি আছে? নাই। মনে মনে থাকতে পারে, উষ্মা প্রকাশ করেন নাই উনি হাইসে হাইসে উত্তর দিচ্ছেন, একেই বলে ঠান্ডা মাথার খেলোয়াড়। এই সাক্ষাৎকারে একটা কথা স্পষ্ট তো হয়ে গেল যে উনি কোনো কিছুই নিজে করবেন না, উনি বন্দুকটা এই বিভিন্ন রাজনৈতিক দলের কাঁধের মধ্যে রাখবেন। উনি স্পষ্টতই বলে দিচ্ছেন যে আমি প্রপোজাল দেব, আমরা এইভাবে যেতে চাচ্ছি, আপনারা বলবেন, আপনারা যদি রাজি হন বলুন, আপনারা যদি বলেন যে না এটা ঠিক না, কোন পথে যেতে হবে সেটা বলে দিন, আপনারা যদি বলেন যে এইটাই ঠিক আছে তাহলে এইটাই ঠিক আছে, সব কিছু ঐক্যমতের মাধ্যমে উনি করবেন। উনি একা কোনো ডিসিশন রাখবেন, উনি গুলি ছুড়বো, বন্দুকটা রাখবো আরেকজনের কাঁধে, কারণ উনি একজন ঠান্ডা মাথার খেলোয়াড়। ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব বলছেন যে উনি জনগণ ওনার উপরে আস্থা হারিয়ে ফেলছেন। তারেক জিয়া সাহেব এই কথাটা বলেছেন। তো ইউনুস সাহেবের পাল্টা প্রশ্ন যে তারেক জিয়া সাহেব তো বলেছেন জনগণ আমার উপর আস্থা হারিয়ে ফেলেছেন, উনি কি আমার উপর আস্থা হারিয়ে ফেলেছেন? মানে তারেক জিয়া সাহেবকে বলছে যে আমরা ওনার উপর আস্থা হারিয়ে ফেলছি, বা আমার দল আস্থা হারিয়ে ফেলছে, বা আমি বিএনপির প্রধান হিসেবে আমি আস্থা হারিয়ে ফেলছি। তারেক জিয়া সাহেব কিন্তু সেই কথাটা বলেন না। তারেক জিয়া সাহেব বলছেন জনগণ ওনার প্রতি আস্থা হারিয়ে ফেলছে। এখন উনি এটা এমনভাবে ঘুরিয়ে দিছে যে জনগণ বলছে, তারেক জিয়া সাহেব তো বললে জনগণের সাথে কথা বললে তো আমি বুঝি জনগণ তো আমার প্রতি এখনো আস্থা হারাইলে, এমনকি রাজনৈতিক যে দলগুলো আছে এরাও আমার প্রতি আস্থা হারায় নাই। হ্যাঁ, ওরা বিভিন্ন রকম বক্তব্য দিতে পারে, বক্তব্য হয়তো আমার বিরুদ্ধে কথা বলে, কিন্তু আমার সামনে তো কেউ এসব বলে না। কি ধরনের উত্তর দিচ্ছে বুঝলেন? এইটাকে বলা হয় উনি ঠান্ডা মাথার খেলোয়াড়। তো বন্ধুরা, আমার ভিডিওটা বেশি লম্বা করে লাভ নেই। আমার যে অ্যানালাইসিস যে ডিসেম্বরের নির্বাচন মনে হয় হবে না। আপনি কি ভাবছেন? আপনি কি নির্বাচন চান? আপনি কি সংস্কার ব্যতীত, বিচার ব্যতীত নির্বাচন চান, নাকি আপনি চান সংস্কার করে তারপর নির্বাচন করা হোক? অবভিয়াসলি জানাবেন মানুষ কি চায়। আমি বা অন্যান্য ইউটিউবাররা কি চায়, দ্যাট ইজ নট দ্য মেইন ফ্যাক্টর। মেইন ফ্যাক্টর হলো জনগণ কি চায়।
ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু ভিডিও ফুটেজ দেখে আপনারা বুঝতে পারছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে। বর্তমান বাংলাদেশে সবথেকে বেশি হাইলাইট এবং সবথেকে বেশি ভাইরাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা হচ্ছে। এই আলোচনা সমালোচনা নিয়ে আজকের ভিডিওটি যে দেখলেন, এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছে সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।